নমস্কার শ্রোতা বন্ধুরা, গত রবিবার থেকে আমরা সুবর্ণলতার জীবন কাহিনীর সঙ্গে যুক্ত হয়েছি। আমাদের মনের মধ্যে সত্যবতী আজও অনেকটা বেশি স্পষ্ট, আর তার সাথে একটা প্রচ্ছন্ন প্রশ্ন: সুবর্ণ কি সত্যর প্রকৃত উত্তরসূরি? সুবর্ণ কি পারবে সত্যর মতো সংগ্রামী হতে? সত্যবতীর কিন্তু অনেক বড় জোর ছিল রামকালী চাটুর্যে। অমন দৃঢ় মেরুদণ্ডী পিতার সান্নিধ্যে বড় হয়ে ওঠায় সত্য তার বোধ বুদ্ধিগুলোকে অমন বিকশিত করতে পেরেছিল। সত্যবতীর অবচেতন মনকে সব সময় সাহস জুগিয়ে গেছেন তার বাবা। সত্যবতীর ঠিক ভুল ধারণা স্পষ্ট হয়েছে বাবার মতাদর্শে। কিন্তু নবকুমার তো সুবর্ণকে দিতে পারেনি সেই বটবৃক্ষের ন্যায় নিশ্চয়তা। নবকুমার তো চিরদিনেরই ভীরু, কিন্তু সত্যবতীও তো সুবর্ণকে এক প্রকার ত্যাগই করল। মায়ের প্রতি ছোট্ট সুবর্ণর অভিমান কি সত্যিই ছেলে মানুষই, সত্যিই অযৌক্তিক? শুরু হচ্ছে সুবর্ণলতা দ্বিতীয় পর্ব। মুক্তকেশীর সংসার এমন কিছু বিপুল নয়। ছেলে মেয়ে বউ নাতি নিজে সবাইকে নিয়ে সদস্য সংখ্যা মাত্র 10। গৃহপ্রবেশ উপলক্ষে বিবাহিতা 2 মেয়ে আর কুচি একটা নাতনি এসেছে। এই কটা লোককে একখানা সেকেন্ড ক্লাস ঘোড়ার গাড়িতে ভরে ফেলা খুব একটা শক্ত ছিল না। পুরুষ 2-3 জন গাড়ির ছাতে উঠে বসলেই স্থান সংকুলান এবং ভাসুর ভাদ্রবউ সমস্যা দুটোরই সমাধান হতো। তবু যে হিসেবে মুক্তকেশী 2টো গাড়ির আদেশ দিয়েছিলেন, সে কেবল লক্ষ্মীর হাড়ি সুচিতা বাঁচাতে। মেয়ে বউদের না হয় একখানা চেলির শাড়ি পরিয়ে নেওয়া হলো, কিন্তু ছেলেদের বেলায় তাদের তো কোট কামিজ জুতো ছেড়ে এক বস্ত্রে যেতে বলা যায় না। যতই পুরুষ পরশপাথর হোক, লক্ষ্মীর হাড়ি বলে কথা, যার মধ্যে সমগ্র সংসারটার ভাগ্য নিহিত। কুতার্কিক মেজ বউটা অবশ্যই তুলেছিল তর্ক, বলেছিল, তবে যে আপনি বলেন পুরুষ 2.5 পা বাড়ালেই শুদ্ধ। দাবরানি দিয়ে থামিয়েছেন তাকে। তর্ক তুললেও মেজ বউ সুবর্ণ অবশ্য 2টো গাড়ির ব্যাপারে উৎসাহিতই, কারণ গাড়ি ভাড়ার ব্যাপারেও মুক্তকেশীর কার্পণ্যের অবধি নেই। যখনই যেখানে যাওয়া হয়, নেমন্তন্ন বাড়ি কি যোগে গঙ্গা নাইতে, চিড়িয়াখানায় কি মরা জাদুঘরে, ওই গুড়ের নাগরী ঠাসা হয়ে। ননদরা যখন বাপের বাড়ি আসে, তখনই এসব আমোদ আহ্লাদ হয়। লোক সংখ্যাও তখন বাড়ে। বেড়াতে যাওয়ার সব সুখই যেন সুবর্ণ লুপ্ত হয়ে যায়। তাছাড়া জানালার একটা পাখি খোলবারও তো জো নেই। মুক্তকেশী তাহলে বউকে বাবার বিয়ে খুড়োর নাচন দেখিয়ে ছাড়বেন। 2 যা 2 ননদ আর শাশুড়ি, মাত্র এই 5 জন পুরো একখানা গাড়িতে। ছোট দেওর তো গাড়ির মাথায় আছে পথপ্রদর্শক হিসেবে। সুবর্ণ যেন হাত পা মেলিয়ে নিঃশ্বাস ফেলে বাঁচে, আর সঙ্গে সঙ্গেই অপূর্ব একটা পুলক আবেগে মনটা উদ্বেল হয়ে ওঠে তার। হ্যাঁ, তাই এটাই হচ্ছে সেই আসন্ন ভাগ্যের সূচনা। খোলা মেলা বারান্দার ধারের ঘর, অথবা ঘরের ধারে বারান্দা অপেক্ষা করছে সুবর্ণর জন্য। যে বারান্দা থেকে গলা বাড়িয়ে সুবর্ণ বড় রাস্তা দেখতে পাবে। এখন মনে হয় সুবর্ণর একটু যে গলির মধ্যে, সেটাই বরং ভালো। অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থাকলেও কেউ কিছু বলবে না বোধহয়। একেবারে বড় রাস্তার ধারে হলে হয়তো সে শাসনের ভয় ছিল। চেলির শাড়িতে আগাগোড়া মোড়া, মাথায় 1 গলা ঘুমটা। শাশুড়ি ননদ বড় জায়ের দ্বারা পরিবেষ্টিত সুবর্ণ হেট মুন্ডে নতুন বাড়ির দরজায় ঢুকে পড়ে। তবু মাথার ওপরে অবস্থিত সবুজ রেলিং ঘেরা বারান্দার অনুভূতি রোমাঞ্চিত করে তোলে তাকে। সমস্ত মন উদগ্র হয়ে থাকে সিঁড়ির দিকে, কিন্তু সহজে সিঁড়ির দিকে যাওয়া হয় না, কারণ নিচের তলায় ঠাকুর ঘরে বহুবিধ নিয়ম কর্মের পালা চলতে থাকে। শান্তি জল না নিয়ে উঠে পড়বার প্রশ্নই নেই। তবু একসময় সে পালা সাঙ্গ হয়। শান্তি জল মাথায় নিয়েই টুক করে অন্যজনেদের মাঝখান থেকে সরে আসে সুবর্ণ।
পা টিপে টিপে দোতলায় ওঠে। ননদরা বাড়ি ঢুকেই হুল্লোড় করে ওপরতলা দেখে গেছে। পুরুষরা দেখবার প্রয়োজন অনুভব করেনি, কারণ তারা তো রোজই দেখেছে। তারা শান্তি জল মাথায় নিয়েই ছুটেছে বাজারে, দোকানে। পুরো ওপরতলাটা আপাতত খা খা করছে। খানচারেক ঘর, মাঝখানে টানা দালান, এদিকে ওদিকে খোঁচা খোঁচা একটু একটু ঘরের মতো। এরই মাঝখানে দিশেহারা হয়ে ঘুরপাক খায় সুবর্ণ। এ দরজা ও দরজা পার হয়ে একই ঘরে বারবার আসে বিমূঢ়ের মতো। বুঝতে পারে না কোন দরজাটা দিয়ে বেরোতে পারলে সেই গোপন রহস্যে ভরা পরম ঐশ্বর্য লোকের দরজাটি দেখতে পাবে। ঘুরে ফিরে তো শুধু দেয়াল, রিক্ত শূন্য খা খা করা সাদা দেয়াল, উগ্র নতুন চুনের গন্ধবাহী। তবে কি বারান্দাটা 3 তলায়? আরে তাই নিশ্চয়, তাহলে তো আরোই ভালো। ইস, এইটা খেয়াল করেনি এতক্ষণে হাদা বোকা সুবর্ণ। একই ঘরে দালানে 5 বার ঘুরপাক খেয়ে মরছে। চেলির কাপড় সামলাতে সামলাতে 3 তলায় ছুট দিল সুবর্ণ। কেউ তো নেই এখানে, ছুটতে বাধা কি? একেবারে ছাদ পর্যন্তই তো ছুট দেওয়া যায়। না, ছাদ পর্যন্ত ছুট দেওয়া গেল না। ছাদের সিঁড়ি বানানো হয়নি, খরচে কুলায়নি বলে আপাতত বাড়ির ওই অপ্রয়োজনীয় অংশটা বাকি রাখা হয়েছে। কিন্তু বারান্দা, যেটা নাকি সুবর্ণর ভালোবাসার স্বামী সবাইকে লুকিয়ে শুধু মিস্ত্রির সঙ্গে পরামর্শ করে গাঁথিয়েছে, সেটা কোথায়? সুবর্ণ কি একটা গোলক ধাঁধার মধ্যে এসে ঢুকে পড়েছে? এর মানে তুমি এই ওপর চূড়ে এসে বসে আছো মানে? নিরালার সুযোগে প্রবোধচন্দ্র এই প্রকাশ্য দিবালোকেই স্ত্রীর একেবারে কাছে এসে দাঁড়ায়। যদিও তার ভুরুতে কুঞ্চন রেখা, কণ্ঠে বিরক্তির আভাস। মেজ বউ করে হল্লা উঠে গেল নিচে। একা তুমি এখানে কি করছো? সুবর্ণ সে কথার উত্তর দেয় না। সুবর্ণ পাথরের চোখে তাকায়। বারান্দা কই? বারান্দা? প্রবোধ একবার এদিক ওদিক তাকিয়ে বিস্ময়ের গলায় বলে ওঠে, সে কি, খুঁজে পাওনি? আরে তাই তো, ভূতে উড়িয়ে নিয়ে গেল নাকি? সুবর্ণর চোখ ফেটে জল আসে, তবু সে জলকে নামতে দেয় না। সে কঠোর গলায় বলে, মিথ্যে কথা বললে কেন আমার সঙ্গে? প্রবোধ তবু দমে না, হেসে হেসে বলে, মিথ্যে কি গো, সত্যি সত্যি ছিল। ভূতে কিংবা কাগে নিয়ে পালিয়েছে, এই তোমার গা ছুঁয়ে বলছি। বলেই এদিক ওদিক তাকিয়ে খপ করে সেই দুঃসাহসিক কাজটা করে নেয়। গাটা একবার ছুঁয়ে নেয়, একটু বেশি করেই নেয়। এরপর আর চোখের জল বাধা মানে না। সুবর্ণ 2 হাতে মুখ ঢেকে বসে পড়ে বলে, তুমি আমায় ঠকালে কেন? কেন ঠকালে আমায়? জানো, বাবা মাকে ঠকিয়েছিল বলেই মা। থাক থাক। এবার প্রবোধ বীরত্বে উদ্দীপ্ত হয়ে ওঠে। তোমার মার বাহাদুরির কথা আর বড় মুখ করে বলতে হবে না। বেটা ছেলে পুরুষ বাচ্চা ভেরুয়ার মতন পরিবারের কথাই উঠবোস করবে কেমন? বারান্দা বারান্দা, বারান্দার জন্য এত বুক ফাটাফাটি কেন শুনি? কই, বড় বউ তো একবারও ও কথা মুখে আনেনি। তার মানে সে ভালো ঘরের মেয়ে, তোমার মতন এমন ছক্কা পাঞ্জা নয়। বারান্দায় গলা ঝুলিয়ে পরপুরুষের সঙ্গে চোখাচোখির স্বাদ তার নেই। আর ইনি বারান্দার বিরহে 3 তলায় উঠে এসে পা ছড়িয়ে কাঁদতে বসলেন। নিচে ওদিকে বড় বউ কুটনো বাটনা রান্না মাছকোটা নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। যাও শিগগির নিচে নেমে যাও। হ্যাঁ, নিচে সুবর্ণকে নেমে যেতে হয়েই ছিল। নিচের তলায় সেই বিভীষিকাময় দৃশ্যের ছবি কল্পনা চক্ষে দেখার পর আর বসে থাকার সাহস হয়নি তার। শুধু অপরিসীম একটা ধিক্কারে দীর্ণ বিদীর্ণ হতে হতে সে মনে মনে বলেছে, ভগবান তুমি সাক্ষী,
বারান্দা দেওয়া ভালো বাড়ি আমি করব করব করব। আমার ছেলেরা বড় হলে, মানুষ হলে এ অপমানের শোধ নেব। প্রতিজ্ঞা। কিন্তু সুবর্ণলতার সেই আগের প্রতিজ্ঞা, ও যে বলেছিল বারান্দা না থাকলে সে বাড়িতে আমি থাকবই না। হায় রে, বাঙালি ঘরের বউ, তার আবার প্রতিজ্ঞা! শুধু চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার মতো বাড়ির মধ্যে সব থেকে ওচা ঘরটা নিজের জন্য প্রার্থনা করেছিল বোকা অভিমানিনীটা। বাড়ির পিছনের দিকের উত্তর পশ্চিম কোণের সেই ঘরটা কারুর প্রার্থনীয় হতে পারে, এটা মুক্তকেশীর ধারণাতীত। ঘর বিলি করার ব্যাপারে তিনি তখনও মনে মনে হিসেব করছিলেন। জ্যেষ্ঠর শ্রেষ্ঠ ভাগ, এই নীতিতে বড় ছেলেকে পূর্ব দক্ষিণে সেরা ঘরখানায় দিতে হয়। সেজ ছোট দুই ছেলেই তার একটু শৌখিন, তাছাড়া আজই না হয় তারা আইবুড়ো আছে, দুদিন বাদে তো বিয়ে হবে, 3 তলার ঘর থাকলে ভালো হয় তাদের। এদিকে আবার নিজেরও মাথা গরমের বাতিক, ঘুপটি ঘরে ভয়, তাছাড়া তার ঘরেই তো তার আইবুড়ো মেয়ে স্থিতি, খারাপ ঘরটা নিলে রেগে মরে যাবে না সে? ওদিকে আবার মেয়ে জামাই আশাআশি আছে, মেয়েদের আতুর তোলা আছে, তাদের থাকা আছে। খপ করে তাই কোনো কিছু ঘোষণা করে বসেনি মুক্তকেশী। এহেন সময় যখন খাওয়া দাওয়ার পর সবাইকে নিয়ে দোতলায় উঠছেন তিনি, তখনই এই প্রার্থনা জানায় সুবর্ণ। মুক্তকেশী একটু অবাক না হয়ে পারে না, তারপর মনে মনে হাসেন। এদিকে একটু তর্কবাগিস হলেও স্বার্থের ব্যাপারে বোকা হওয়া আছে বউটা, তবু বিস্ময়টা প্রকাশ করেন না, শুধু প্রীতকণ্ঠে বলেন, তাই এটাই যদি তোমার পছন্দ তো তাই থাক, তবে হাওয়া কি তেমন খেলবে? পেবর একটু গরম হবে না? ছেলের গরমেরই প্রশ্ন করেন মুক্তকেশী, বউয়ের অবশ্যই নয়। সুবর্ণ মাথা নেড়ে বলে, গরম আর কি, হাত পাখা তো আছেই। তবে তাই তোমার বিছানা তরঙ্গগুলো এ ঘরে তুলে দিক তাহলে। তুলে দেবার লোক আছে। ঝি খুদু একটা জোয়ান পুরুষের শক্তি ধরে, সেও তো এসেছে ঘোড়ার গাড়ির মাথায় চড়ে। খুদুর বলেই বলিয়ান মুক্তকেশী। তা বলে বিছানা পেতে সে দেবে না, দোতলায় তুলে দিয়েই খালাস। সুবর্ণই জিনিসপত্র গুছিয়ে নিল, বিছানা পেতে নিল নির্লিপ্ত নিরাসক্তভাবে। কিন্তু প্রবোধের তো আর নিরাসক্তি আসেনি, তাই রাত্রে ঘরে ঢুকেই ফেটে পড়ে সে। শুনলাম মেজগিন্নি শখ করে এই ওচা ঘরটা বেছে নিয়েছেন, মানেটা কি? প্রবোধের বয়স 24, কিন্তু কথার বাঁধুনি শুনলে 40 ভাবতে বাধা হয় না। না হবে কেন, 3 পুরুষে খাস কলকাতাই ওরা। যে কলকাতাইরা ধান গাছের তক্তা প্রশ্নের উত্তর খুঁজে পায় না, চাষ করে শুধু কথার। তাছাড়া মুক্তকেশীর ছেলে মেয়েদের সকলেরই ধরন ধারণ পাকা পাকা। তারুণ্যকে ওরা লজ্জার বস্তু মনে করে, সভ্যতাকে বলে ফ্যাশন। রুচি, পছন্দ, সৌন্দর্যবোধ এসব হাস্যকর শব্দগুলো ওদের অভিধানে নেই। আর জগতের সারবস্তু যে পয়সা, এ বিষয়েও কারো দ্বিমত নেই। তা বলে সবাই যে লোক খারাপ তা মোটেই নয়। সুবর্ণর ভাসুর সুবোধ দেবতুল্য, সাথে নেই পাঁচে নেই, কারোর সঙ্গে মতান্তর নেই। স্নেহ, মমতা, সহৃদয়তা সব কিছু গুণই তার মধ্যে আছে। সন্দেহবাতিগ্রস্ত মেজ ভাইকে মাঝে মাঝেই বকে সে, কি যে বলিস পাগলের মতন, মানুষ কি খাঁচার পাখি যে রাত দিন বন্ধ থাকবে? সবাই চিড়িয়াখানায় যাবে, মেজ বৌমা যাবেন না? এমন বাতিগ্রস্ত হলি কেন তুই বল দেখি?
সুবোধের এই ক্ষুব্ধ প্রশ্নের ফলেই সুবর্ণর তার যা ননদদের সঙ্গে বেড়াতে যাওয়া ঘটে, নচেত তো হয়েই গিয়েছিল বারণ। যাত্রার তোড়জোড় শুনলেই তো রায় দিয়ে বসেন তার পতি পরম গুরু, যে যায় যাক, তোমার যাওয়া পাওয়া হবে না। কিন্তু দাদা বললে না করতে পারে না, সেটা আবার সেকালের শিক্ষার গুণ। যত অপছন্দকর ব্যাপারই হোক, বাপ দাদার আদেশ ঠেলবার কথা ভাবতেই পারত না কেউ। সুবর্ণ এর জন্যে ভাসুরের ওপর কৃতজ্ঞ ছিল, কিন্তু এদিকে এত উদার হলেও পয়সার ব্যাপারে কার্পণ্যের কমতি ছিল না সুবোধের। মাসকাবারি বাজার এনে মুঠেকে দুটোর জায়গায় 3টে পয়সা দিতে আধ ঘন্টা বকাবকি করতে আলস্য ছিল না তার। মুক্তকেশীর গঙ্গা স্নানের পালকি বেহারারা 2 আনার বেশি পয়সা চাইলে তাদের নাকের ওপর দরজা বন্ধ করে দিতে দ্বিধা মাত্র করতে দেখা যেত না। দ্বিধা অবশ্য আরও অনেক কিছুতেই করে না সে, যেমন বাড়ির বাইরের রকে গামছা পরে বসে তেল মাখতে দ্বিধা করে না, উঠোনের চৌবাচ্চার ধারে দাঁড়িয়ে স্নান করতে দ্বিধা করে না। দেখে সুবর্ণর মনটা যেন কি এক অব্যক্ত যন্ত্রণায় ছটফট করে। এ যেন দেবদূতের গায়ে ছেঁড়া পোশাক, ফুলের গায়ে কাদা। তবু ভাসুরকে সুবর্ণ ভক্তি করে বড় ননদকে। সেই ছোট্টবেলায় বেগুনি বেনারসি মোড়া সুবর্ণ যখন কাঁদতে কাঁদতে এদের বাড়িতে এসে দুধে আলতার পাথরে পা দিয়ে দাঁড়িয়ে হঠাৎ ডুকরে উঠে বলেছিল, আমাকে তোমরা ছেড়ে দাও গো, তোমাদের পায়ে পড়ি। তখন চারদিক থেকে ছিছিক্কারের অগ্নিবাণে সুবর্ণ তো প্রায় ভস্ম হতে বসেছিল। মুক্তকেশী তো এই মারে কি সেই মারে। সেই দুঃসময়ে ওই বড় ননদই রক্ষা করেছিল তাকে, বলেছিল, তোমরা সব কি গো, দুধের বাচ্চা একটা, আর ভেতরের ঘটনাও জেনেছ সবাই, ওর প্রাণটার দিকে তাকাচ্ছ না। বাড়ির বড় মেয়ে, জামাই দ্বিতীয় পক্ষের হলেও একটা কেষ্ট বিষ্টু, কেউ তাই আর তাকে দাবড়াতে পারেনি। কিন্তু বউকে কচি বাচ্চা বলায় যা হেসেছিল সবাই। বলেছিল, আসছে জন্মে আবার 9 বছরের হবে ও মেয়ে। ননদ আবারও তাড়া দিয়েছিল, আচ্ছা আচ্ছা, বয়সের হিসেব পরে হবে, পেবর চাইতে তো আর বড় নয়, এখন বরণটা কর। তদবধি বড় ননদকে দেবী জ্ঞান করে সুবর্ণ। সে যখন আসে যেন হাতে চাঁদ পায়। সে যে হিতৈষী, অন্য ননদদের মতো ছুতো ধরা নয়, সেটা বুঝতে দেরি হয় না সুবর্ণর। আজও তো সে ননদ সুবর্ণকে আড়ালে ডেকে চুপি চুপি বলেছিল, তুই অমন হাবা কেন রে মেজবউ, চেয়ে চিনতে অখাদ্য ঘরখানা নিলি। মেজবউ অবলীলায় বলেছিল, তা একজনকে তো নিতেই হবে। কিন্তু এখন ননদের ভাইয়ের তীব্র প্রশ্নের উত্তরে অবলীলায় যা বলল সেটা অন্য কথা। এখন বলল, কেন, ঘরটা খারাপ কিসে, ভালো তো। একটা জানলা খুললে পড়শির ভাঙা দেয়াল, আর একটা জানলা খুললে গেরস্তের কল পায়খানা, মিটে গেল লাটা। সব দিক দিয়ে নির্ভয়। পরপুরুষের সঙ্গে চোখাচোখির বাসনা থাকলেও সে বাসনা মিটবে না। ও, প্রবোধ তীব্র চাপা গলায় বলে, সেই বিষ মনে পুষে আক্রোশ মেটানো হলো, আচ্ছা মেয়ে মানুষ তো। সুবর্ণ বালিশটা উল্টে পাল্টে ঠিক করতে করতে বলে, কথাতেই আছে, সৎসঙ্গে স্বর্গবাস, বিষ পুটুলের সঙ্গ গুণে জমছে বিষ। প্রবোধ পাল্টা জবাব দেয়, আমার মনে বিষ, আর নিজের জিভখানি সে তো একেবারে বিষের ছুরি। সুবর্ণ শুয়ে পড়ে বলে, তা সেটা যখন বুঝেই ফেলেছ, ছুরি ছোড়ার থেকে সাবধান থাকাই মঙ্গল। বটে, আমি পুরুষ বাচ্চা, আমি শালা সাবধান হতে যাব পরিবারের মুখ আছে বলে? তাহলে হয়েও না,
সুবর্ণ অবলীলায় বলে, ছোট লোকের মতন হারাই ডোমাই করো রাত দিন, তবু তুমি তোমার জিভ সামলাবে না? হক কথায় সামলাবো না। হঠাৎ একটা কাণ্ড ঘটে। প্রবোধচন্দ্র বীর পুরুষের ভঙ্গিতে উঠে বসে স্ত্রীর মাথার তালের মতো খোপাটা ধরে সজোরে নেড়ে দিয়ে বলে, তোমার আসপদ্দার মাত্রা বাড়তে বাড়তে বড্ড বেড়ে গেছে দেখছি। গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দিতে পারি তা জানো? তুমি আমার চুলের মুঠি ধরলে? সুবর্ণ উঠে বসে। সুবর্ণর ফর্সা ধপধপে গালের ওপর বড় বড় কালো চোখ দুটো জ্বলে ওঠে। ভয়ানক কিছু একটা বুঝি বলতে চায় সুবর্ণ। তারপর সহসাই গম্ভীর গলায় বলে, জানবো না কেন, খুব জানি। বাঙালির মেয়ে হয়ে জন্মেছি, আর এটুকু জানবো না? প্রবোধ বোঝে বেগতিক, গৃহপ্রবেশের সুখের দিনের রাতটাই মাটি। তাই সহসাই সুর বদলায়, নিতান্ত ঘনিষ্ঠ হয়ে সরে এসে বলে, কেবল রাগ বাড়িয়ে দিয়ে মন্দ কথাগুলো শোনার স্বাদ। এই কটু কথাগুলো তুমিই মুখ দিয়ে বার করাও। আমি শালা এদিকে সারা দিন হাঁপু গুনছি, কখন রাত আসবে আর মহারানী মেজাজ দেখিয়ে। না, তুমি বড্ড বেরসিক। সুবর্ণর বয়স 14 বছর, অতএব প্রবোধের জয় হতে দেরি হয় না। কিন্তু সে কি সত্যিই জয়? জয় যদি, তো অনেক রাত্রে পরিতৃপ্ত পুরুষটা যখন নাক ডাকিয়ে ঘুমোতে থাকে, ঘরের বাতাস উষ্ণ হয়ে ওঠে কেন একটা ভয়ঙ্কর আক্ষেপের দীর্ঘশ্বাসে? যে দীর্ঘশ্বাসটা কথা হয়ে উঠলে এই রকম দাঁড়ায়, এরা এরকম কেন? সারা জীবন এদের নিয়ে কাটাতে হবে আমায়। কিন্তু এটা সুবর্ণলতারই বাড়াবাড়ি বই কি। সাধারণ ঘর সংসারী মানুষ এছাড়া আর কি হয়? সবাই তো এই কথাই জানে, মানুষকে খাটতে হয়, ঘুমোতে হয়, বংশবৃদ্ধি করতে হয় এবং সেই কাজগুলো নিশ্চিন্তে সমাধা করবার উপায় হিসাবে টাকা রোজগার করতে হয়। আবার খেটে খুঁটে ক্লান্ত হলে তাস পাশা খেলতে হয়, মাছ ধরতে হয়, রকে বসে রাজনীতি করতে হয়, ছেলে শাসন করতে হয়, মেয়ের বিয়ে দিতে হয়, আর বুড়ো হলে তীর্থ ধর্ম গুরু গোবিন্দ করতে হয়। এরা জানে মাকে ভক্তি করতে হয়, স্ত্রীকে শাসন করতে হয় এবং সর্ববিষয়ে মেয়ে মানুষ জাতটাকে তাবে রাখতে হয়। শুধু মুক্তকেশীর ছেলেরাই এরকম, এ কথা বললে অন্যায় বলা হবে। অধিকাংশই এরকম। তারতম্য যা, সে কেবল ব্যবহার বিধিতে। সুবর্ণ বৃথায় দুষছে তার শ্বশুর বাড়িকে, অকারণেই ভাবছে, হায়, মন্ত্র বলে সমস্ত পৃথিবীটা ওলট পালট হয়ে গিয়ে যদি মাঝখানে সেই দিনগুলো মুছে যেত, যদি রাত পোহালেই দেখতে পেত সুবর্ণ, 9 বছরের সুবর্ণ তাদের সেই মুক্ত বাবুরাম স্ট্রিটের বাড়ি থেকে স্কুলে যাচ্ছে বই খাতা নিয়ে। সুবর্ণর মা হাসি হাসি মুখে দরজায় দাঁড়িয়ে আছে। একবার যদি এমন হয়, জীবনে আর কখনো সুবর্ণ তার ঠাকুমার ছায়া মারাবে না। ঠাকুমার কাছে দেশের বাড়িতে একা না গেলে তো মাকে লুকিয়ে এমন হুটুক্কারির বিয়ে দিয়ে বসতো না কেউ সুবর্ণর। এতদিনে তাহলে হয়তো পাশের পড়া পড়তো সুবর্ণ। না, মা কখনো তার বিয়ে দিত না তাড়াতাড়ি। বাবা বললেও না। ঠাকুমাই তার শনি। ঠাকুমা তার সইয়ের মেয়েকে নাতনির শাশুড়ি করে দিয়ে সইয়ের কাছে শুও হলেন। সাধে কি আর ঠাকুমার কাছে যেতে ইচ্ছে করে না সুবর্ণর? মানুষটাকে যেন তার জীবনের শনি মনে হয়। যেদিন বড় দুঃখ হয়, অপমান হয়, রাত দুপুরে এইসব চিন্তায় ছটফট করে মরে সুবর্ণ। আর সমস্ত ছাপিয়ে মায়ের ওপর একটা দুরন্ত অভিমানে দীর্ণ হতে থাকে। মা তো দিব্যি চলে গেল। সুবর্ণ মরল কি বাঁচল একবার ভাবলও না। মা যদি কলকাতায় থাকতো, সুবর্ণকে এমন করে একদুহরি হয়ে পড়ে থাকতে হতো? বিয়ে হয়ে এসে মায়ের জন্য কি কম গঞ্জনা সইতে হয়েছে সুবর্ণকে? তখন মানে বুঝতো না সব কথার।
এখন তো বোঝে তো কি কলঙ্কের ডালি মাথায় নিয়ে সুবর্ণর জীবন শুরু। সুবর্ণর সামনেই তো গিন্নিরা বলাবলি করছে, হ্যাঁ গা ঘরণী গিন্নি, সংসারী বিয়ের যুগে দুটো বেটা, অমন শিব তুল্য স্বামী, আর মাগি কিনা কুলে কালি দিয়ে চলে গেল। মুক্তকেশী বেয়ানের দোষ ঢাকতে যত না হোক নিজের বংশের মান সামলাতেই তাড়াতাড়ি বলতেন, কুলে কালি অবশ্যই নয়, তবে স্বামী পুত্তুরের মুখে চুনকালি দিয়ে তো বটেই। মেয়েকে স্কুলে দিয়ে হাতি করবেন, এই বাসনায় ছাই পড়ল। শাশুড়ি বেগতিক দেখে নাতনিটাকে নিজের কাছে আনিয়ে নিয়ে ঝটপট বিয়ে দিয়ে ফেলল। এই রাগে গড়গড়িয়ে মানুষ ঠিকরে চলে গেলেন কাশিবাস করতে। কাশিবাস, এই বয়সে কাশিবাস! মহিলারা নাক সিটকন, অর্থাৎ পুরোপুরি অগ্রাহ্যই করেন কথাটা। এতক্ষণ যে সুবর্ণর মার বয়সের ব্যাখ্যায় তৎপর হচ্ছিলেন তা মনে রাখেন না। মুক্তকেশী আবার সামলান, বলেন, কাশিতে যে বাপ বুড়ো আছেন গো মামাগির। থাকুক, ঝংকার দিয়েছেন তারা। বলি, স্বামী পরিত্যাগিনী তো বটে, সে মেয়ে মানুষের আর রইল কি? তুমি ভাই মহৎ, তাই আবার ওই বউকে ঘরে তুলেছ, কন্যা হাতেও জল খাবে। মুক্তকেশী সদর্পে ঘোষণা করছেন, জল জল আমি কোনো বেটির হাতেই খাই না। আপন পেটের মেয়েদের হাতেই খাই নাকি? যেদিন থেকে হাত শুধু করেছি, একবেলা সপাক হবিষ্যি আর একবেলা কাঁচা দুধ গঙ্গা জল, ব্যাস। গরবিনী মুক্তকেশী আপাতত আপন কৃচ্ছ সাধনের ব্যাখ্যা করতে বসেন। সুবর্ণ হাঁ করে শুনত, হাঁ করেই, কারণ তখন তো জানতো না সুবর্ণ আচমনি খাদ্য মানে কি, অম্বুবাচী কাকে বলে, নিরম্বু উপোসের দিন বছরে কটা। দীর্ঘশ্বাস মর্মরিত ঘর ক্রমশ স্থির হয়ে আসে। সারা দিনের পরিশ্রান্ত মেয়েটার চোখে ঘুম আসে নেমে। সংকুচিত হয়ে ঘুমন্ত মানুষটার ছোঁয়া বাঁচিয়ে শুয়ে পড়ে সে। লোকটার ওই পরিতৃপ্ত ঘুমন্ত দেহটার দিকে তাকিয়ে কেমন ঘৃণা আসে, অপবিত্র লাগে লোকটাকে। এই কিছুক্ষণ আগেই যে ওর আদরের দাপটে হিমশিম খেতে হয়েছে তা ভেবে বুকটা কেমন করে ওঠে। কিন্তু কি করবে সুবর্ণ? চারিদিকে কত লোক, বিদ্রোহ করে কি লোক জানাজানি কেলেঙ্কারি করবে? তাছাড়া সব দিনগুলোই তো আজকের মতো নয়, সব দিনেই কিছু আর বিদ্রোহ আসে না। নিজের মধ্যেও কি নেই ভালোবাসার আর ভালোবাসা পাবার বাসনা? কি করবে তবে সে? ওকে ছাড়া আর কাকে? আর ওই মানুষটা ভালোবাসার একটাই অর্থ জানে, আদর করবার একটাই পদ্ধতি। নেব না বললে দাঁড়াবে কোথায় সুবর্ণ? দক্ষিণের খোলা বারান্দা পেল না সুবর্ণলতা। যা পেল তা হলো তার স্বামী প্রবোধচন্দ্রের কুটিল মিথ্যেবাদী সুবিধাবাদী মনের পরিচয়। তা দেখে কেবল চোখ ফেটে জল বেরোলো তার, যে জলের কোনো মূল্য নেই প্রবোধচন্দ্রের কাছে। আসলে সুবর্ণলতাকে বোঝার কোনো ক্ষমতাই নেই মুক্তকেশীর ছেলের। কেবল মুক্তকেশীর ছেলে কেন, মুক্তকেশীর 10 জনের সংসারের কতজনের ক্ষমতা আছে সুবর্ণলতাকে বোঝার, এটাই বড় প্রশ্ন। সেজন্যই বারান্দার স্বপ্ন ভেঙে যাওয়ায় যখন সবচেয়ে খারাপ ঘরটা সুবর্ণ প্রার্থনা করেছিল, তখন মুক্তকেশীর মনে প্রশ্ন জাগেনি। মুক্তকেশী এবং তার বড় মেয়ে দুজনেই সুবর্ণকে বোকা ভেবেছিল, আর প্রবোধচন্দ্র রাগ করেছিল, আর সুবর্ণ করেছিল প্রতিজ্ঞা সে বারান্দাওয়ালা বাড়ি বানাবে। সে প্রতিজ্ঞা কি পূরণ করতে পেরেছিল কখনো সুবর্ণ?